ইসরায়েল তাদের ইতিহাস ভুলে গেছে। তারা জার্মানির গণহত্যার অভিজ্ঞতা থেকে কিছুই শেখেনি। মন্তব্য মাহাথির মোহাম্মদের। তিনি বলেছেন, গাজায় ইসরায়েলের বর্বরতা মানব ইতিহাসে চিরদিনের জন্য লেখা থাকবে। প্রায় ৬৬,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছে, যার বেশিরভাগই নারী ও শিশু। এটা কখনো ভোলা যাবে না। মাহাথির গাজার যুদ্ধকে বর্ণনা করেছেন একটি গণহত্যা হিসেবে, যা ১৯৯০-এর দশকে বসনিয়া এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের হাতে যেভাবে ইহুদিদের হত্যাকাণ্ড ঘটেছিল তার সঙ্গে তুলনা করেছেন। তিনি অবাক যে নিজেরাই গণহত্যার শিকার হয়েছিল, তারা অন্যদের উপর গণহত্যা চালাচ্ছে। আমি ভেবেছিলাম যারা এত কষ্ট ভোগ করেছে তারা আর কারো উপর তা ঘটাতে চাইবে না, কিন্তু ইসরায়েল তাই করল, মাহাথির বলছেন। কুয়ালালামপুরের কাছে পুত্রাজায় অফিস থেকে তিনি দেশের অর্থনীতি, রাজনৈতিক অবস্থা এবং বিশ্ব ঘটনা নিয়ে কাজ করেছেন। বিশেষ করে গাজায় ইসরায়েল প্যালেস্টাইন সংঘর্ষে তার গভীর উদ্বেগ রয়েছে। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এই বছর ১০০ বছর পূর্ণ করেছেন। জন্মদিনে তিনি তার নিয়মিত জীবনযাত্রা অনুসরণ করে কম খাওয়া, বেশি কাজ করা এবং বিশ্রামে প্রবৃত্ত না হওয়ার অভ্যাস বজায় রেখেছেন। মাহাথির আল জাজিরাকে বলেন, আমি সব সময় কাজ করি, বিশ্রাম নেই। মন ও শরীর সক্রিয় রাখলে জীবন দীর্ঘ হয়। মাহাথির ১৯৮০ ও ৯০-এর দশকে বিশ্বমঞ্চে এক শক্তিশালী কণ্ঠস্বর। তিনি পশ্চিমাদের সমালোচনা করতেন এবং ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাতেন। যদিও কিছু সময় তিনি অ্যান্টিসেমিটিক মন্তব্যের জন্য সমালোচিত হন, তবে তিনি বলেছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাৎসিদের অত্যাচারের খবর পেয়ে তিনি ইহুদি জনগণের প্রতি গভীর সহানুভূতি পোষণ করতেন। তিনি বলেছেন, ইসরায়েল ইতিহাস থেকে কিছু শিখতে পারেনি, তাদের নিজেদের সঙ্গে যা ঘটেছে সেটা অন্যের ওপর করতে চায়। মাহাথির মনে করেন, ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বের একমাত্র সমাধানই হল দুই রাষ্ট্রের পারস্পরিক সমঝোতার সমাধান। ইতোমধ্যে কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেও সমাধান এখনো অনেক দূরে। মাহাথির বিশ্বাস করেন তার জীবদ্দশায় এটি বাস্তবায়ন সম্ভব হবে না। মাহাথির ২৪ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন এবং ৯২ বছর বয়সে রাজনীতিতে ফিরে আবার ক্ষমতায় এসেছিলেন। জন্মের সময় মালয়েশিয়া ছিল ব্রিটিশ উপনিবেশ মালয়েশিয়া। একজন চিকিৎসক হিসেবে প্রশিক্ষিত, মাহাথির দেশের কৃষিভিত্তিক অর্থনীতি থেকে আধুনিক শিল্পোন্নত রাষ্ট্রে রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তার নেতৃত্বে মালয়েশিয়া আজকের সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হয়েছে। মাহাথির মোহাম্মদ ১০০ বছর বয়সেও অত্যন্ত সক্রিয়। নিয়মিত ব্যায়াম করেন, কাজ করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকেন। তিনি মনে করেন মন ও শরীর সচল রাখা এবং কম খাওয়া দীর্ঘ জীবনের চাবিকাঠি। তার মা বলতেন, খাবার ভালো লাগলে খাওয়া বন্ধ করতে হবে। আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি ফেরত নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠছেন ট্রাম্প। কি আছে এই বিমান ঘাঁটিতে? গত বছর যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের ৫ বছর পর এই ঘাঁটি ফেরত যাওয়ার মাধ্যমে তিনি পুনরায় দক্ষিণ এশিয়ায় ক্ষমতা প্রদর্শনের পরিকল্পনা করছেন। তবে আফগানিস্তানের বর্তমান শাসক তালিবান এই দাবি প্রত্যাখ্যান করেছে। সেপ্টেম্বরের মাঝামাঝি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমরা বাগরাম বিমান ঘাঁটি তালিবানদের কাছে বিনামূল্যে দিয়েছি, এখন আমরা সেটি ফেরত চাই। এরপর তিনি সামাজিক মাধ্যমে হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি তালিবানরা বাগরাম ফেরত না দেয় তাহলে ভয়ঙ্কর পরিণতি হবে। বাগরাম বিমান ঘাঁটি আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত। এই ঘাঁটিতে দুটি বড় কংক্রিট রানওয়ে রয়েছে, যা বড় সামরিক বিমান ও হেলিকপ্টার চলাচলের উপযোগী। এটি ছিল যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনীর অন্যতম প্রধান সামরিক কেন্দ্র। ১৯৫০-এর দশকে সোভিয়েত ইউনিয়ন এই ঘাঁটি নির্মাণ করে এবং ১৯৭৯ সালে আফগানিস্তানে তাদের সামরিক অভিযানের সময় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক শক্তি এই ঘাঁটি নিয়ন্ত্রণ করেছে। ২০০১ সালে ন্যাটো বাহিনী আফগানিস্তানে আগ্রাসন চালানোর পর থেকে এটি যুক্তরাষ্ট্রের প্রধান সামরিক ঘাঁটিতে পরিণত হয়।
বাগরাম বিমান ঘাঁটিতে সামরিক ইউনিটের পাশাপাশি একটি বড় কারাগারও ছিল, যা মানবাধিকার লঙ্ঘনের জন্য কুখ্যাতি অর্জন করেছিল। এছাড়া এখানে হাসপাতাল, সৈন্যদের থাকার ব্যারাক এবং কয়েকটি আন্তর্জাতিক খাবারের চেইন রেস্তোরাঁও পরিচালিত হতো। 2021 সালে যুক্তরাষ্ট্র দ্রুত সেনা প্রত্যাহার করার সময় সেখানে প্রচুর অস্ত্র ও সামরিক সরঞ্জাম ফেলে দেওয়া হয়েছিল, যা পরে তালিবানদের হাতে পড়ে। ট্রাম্প এই সিদ্ধান্তের ব্যাপক সমালোচনা করেছেন এবং বারবার জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রের অস্ত্রগুলো তালিবানদের কাছে চলে গেছে। বিশেষজ্ঞরা জানান, বাগরাম বিমান ঘাঁটির কৌশলগত গুরুত্ব কেবল এর অবকাঠামোর কারণে নয়, বরং এটি চীনের সীমান্তের খুব কাছাকাছি অবস্থিত হওয়ায় যুক্তরাষ্ট্রের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামরিক ঘাঁটি। বাগরাম থেকে চীনের সীমানা মাত্র 800 কিলোমিটার দূরে, যেখানে চীনের বিভিন্ন সামরিক কারখানা ও অস্ত্র উৎপাদন কেন্দ্র রয়েছে। তালিবানরা বাগরাম বিমান ঘাঁটি ফেরত দেওয়ার কোনো ইচ্ছা প্রকাশ করেনি। তাদের মতে এটি তাদের সার্বভৌমত্ব এবং রাজনৈতিক মর্যাদার বিষয়। বিদেশি শক্তির আধিপত্যের বিরুদ্ধে লড়াই তাদের প্রতিষ্ঠার মূল ভিত্তি হওয়ায় তারা বাগরাম ফেরত দিতে আগ্রহী নয়। বিশ্লেষকরা মনে করেন, ট্রাম্পের দাবি মূলত কূটনৈতিক আলোচনার একটি শক্তিশালী দাবির অংশ মাত্র। এর মাধ্যমে তিনি সম্ভবত তালিবানদের কাছ থেকে সামরিক সরঞ্জাম ফেরত নেওয়া বা অন্য কোনো কৌশলগত সুবিধা আদায় করতে চাইছেন। আফগানিস্তানের রাজনৈতিক অস্থিরতা ও আন্তর্জাতিক চাপের মধ্যে যুক্তরাষ্ট্র ও তালিবানের মধ্যে এখনও কোনো সমঝোতা হয়নি। ট্রাম্পের দাবি এবং তালিবানের অগ্রাহ্যতা এই অঞ্চলের নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতায় নতুন করে অনিশ্চয়তার সৃষ্টি করেছে, যা ভবিষ্যতে আরও জটিল পরিস্থিতি ডেকে আনতে পারে। নেতানিয়াহুর চোখে এবার কুমিরের কান্না। কাতারে হামলার ঘটনায় তার ক্ষমা চাওয়া যেন গরু মেরে জুতাদানের বাস্তব উদাহরণ। ট্রাম্পের অনুরোধ নাকি পাল্টা হামলার ভয়? কোন কারণে ক্ষমা চাইলেন তিনি? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি কাতারের রাজধানী দোহায় হামলার ঘটনায় কাতারের কাছে দুঃখ প্রকাশ করেছেন। ওই হামলায় এক কাতারি নাগরিক নিহত হন। পাশাপাশি কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য তিনি ক্ষমা চান এবং ভবিষ্যতে এমন হামলা না করার প্রতিশ্রুতি দেন। 9 সেপ্টেম্বর দোহায় হামলা চালিয়ে হামাস নেতাদের লক্ষ্যবস্তু বানায় ইসরায়েল। এতে অন্তত 5 জন হামাস সদস্য ও কাতারের একজন নিরাপত্তা কর্মকর্তার মৃত্যু হয়। নিহত কাতারি নাগরিকের নাম বদল আল দোসারি। হামাসের শীর্ষ নেতারা ওই হামলা থেকে বেঁচে যান। এই হামলা বিশ্বজুড়ে তীব্র নিন্দার ঝড় তোলে। গত সোমবার ওয়াশিংটনে ট্রাম্প ও নেতানিয়াহুর এক বৈঠক চলাকালে তারা যৌথ ফোন কলে কাতারের প্রধানমন্ত্রী আল থানিকে ফোন করেন। ওই ফোনালাপে নেতানিয়াহু তার কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেন। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, হামাসকে লক্ষ্য করে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় ভুলবশত একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা প্রাণ হারানোয় নেতানিয়াহু গভীর দুঃখ প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের বিষয়েও দুঃখ প্রকাশ করেন এবং প্রতিশ্রুতি দেন যে ভবিষ্যতে এমন হামলা আর হবে না। উল্লেখ্য, কাতার হল মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি, আল উদেয়দের স্বাগতিক দেশ এবং হামাস ইসরায়েল সংঘর্ষে একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দোহা শহরের আবাসিক এলাকায় ইসরায়েলি আগ্রাসনের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের উদ্যোগে একটি কূটনৈতিক ফোন আলাপ হয়। এই হামলায় হামাসের মধ্যস্থতাকারী দলের সদস্যদের বাসস্থানও ক্ষতিগ্রস্ত হয়, যা কাতারের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন। কাতারের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তার চেষ্টার জন্য ধন্যবাদ জানান এবং কাতারের ওপর ভবিষ্যতে কোনো হামলা না হওয়ার ব্যাপারে মার্কিন আশ্বাসের প্রশংসা করেন। নেতানিয়াহু নিজেও পরে এক্সে আল থানিকে উদ্দেশ্য করে লেখেন, প্রধানমন্ত্রী, আমি গভীরভাবে দুঃখিত যে আমাদের হামলায় আপনার এক নাগরিক মারা গেছেন। আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যে আমাদের লক্ষ্য ছিল হামাস, কাতার নয়, এবং ভবিষ্যতে কাতারের সার্বভৌমত্ব আর লঙ্ঘন করব না। এই প্রতিশ্রুতি আমি প্রেসিডেন্টকেও দিয়েছি। তবে নেতানিয়াহু আরও বলেন, কাতারের প্রতি ইসরায়েলের কিছু অভিযোগ রয়েছে। মুসলিম ব্রাদারহুডকে সমর্থন, আল জাজিরার মাধ্যমে ইসরায়েল বিরোধী প্রচার, এমনকি বিশ্ববিদ্যালয়গুলোতেও ইসরায়েল বিরোধী মনোভাব ছড়ানোর অভিযোগ।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এই হামলাকে কাতারের আঞ্চলিক অখণ্ডতার স্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানান। হামলার কয়েকদিনের মধ্যে দোহায় 60টিরও বেশি মুসলিম দেশ একত্রিত হয়ে কাতারের প্রতি সংহতি প্রকাশ করে। কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুলতান বারাকাত বলেন, নেতানিয়াহুর প্রকাশ্য দুঃখ প্রকাশ খুবই গুরুত্বপূর্ণ। কাতার শুরু থেকেই বলে আসছে ক্ষমা ও ভবিষ্যতে এমন হামলা না করার প্রতিশ্রুতি ছাড়া তারা আর কোনো মধ্যস্থতা করবে না। এই ঘটনাটি শুধু হামাস ইসরায়েল আলোচনার ক্ষেত্রেই নয়, বরং বিশ্বের যে কোনো সংঘাত নিরসনে চলমান মধ্যস্থতা কাজের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। যখন বিরোধে জড়িত পক্ষগুলো সরাসরি প্রতিশোধমূলক পদক্ষেপ নেয়, তখন মধ্যস্থতার পরিবেশ দুর্বল হয়ে পড়ে, যা শান্তি প্রক্রিয়ার জন্য বড় বাধা হয়ে দাঁড়ায়। এবার পাকিস্তান সৌদি প্রতিরক্ষা চুক্তিতে নজর নিল ইরান। তেহরান বলছে, এমন ইতিবাচক চুক্তি আরব বিশ্বের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। শুধু পাকিস্তান সৌদি নয়, আরব বিশ্বের একটি সম্মিলিত প্রতিরক্ষা কাঠামো দরকার বলে মত প্রকাশ করেন সর্বোচ্চ নেতা আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা ইয়াহিয়া। পাকিস্তানের সাথে সৌদির প্রতিরক্ষা চুক্তি মুসলিম বিশ্বের জন্য ইতিবাচক এবং একত্রিত হওয়ার সুবর্ণ সুযোগ। ইরান বলছে, তেহরানকে সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের ব্যাপারে ঘোর চিন্তা করতে হবে। ইরান, সৌদি আরব, পাকিস্তান ও ইরাক মিলে একটি সম্মিলিত প্রতিরক্ষা কাঠামো গড়ে তোলা সম্ভব বলে প্রস্তাব দেন খামেনি উপদেষ্টা। তবে এই উদ্যোগ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রভাব প্রতিবন্ধকতাও আনতে পারে। পাকিস্তান ও সৌদির স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী কোনো এক দেশের ওপর আক্রমণ হলে সেটি উভয় দেশের আক্রমণ বলে বিবেচিত হবে। এর সাথে সামরিক সহযোগিতাও বাড়াবে উভয় দেশ। রাষ্ট্রীয় পর্যায়ে সেনাবাহিনী আউটপোস্টিং এবং প্রশিক্ষণের বিষয়ভিত্তিও এই চুক্তির অংশ। সাফাবি বলেছেন, রিয়াদ ইসলামাবাদ চুক্তি আঞ্চলিক নিরাপত্তার জন্য ইতিবাচক। তার মতে, ইরানের উচিত এই কাঠামোয় যুক্ত হওয়ার প্রস্তুতি নেওয়া, যাতে কেবল প্রতিরক্ষা সহযোগিতা নয়, কূটনৈতিক ও সামরিক প্রভাবও বজায় থাকে। যদি চুক্তিটি বহুপাক্ষিক হয়, তবে ইরান ও ইরাক অংশ নিলে আঞ্চলিক প্রতিরক্ষা সমন্বয় গড়ে উঠবে। জুনের সংঘাতে ইরান ক্ষেপণাস্ত্র শক্তি প্রদর্শন করলেও প্রতিরক্ষা ও গোয়েন্দা ক্ষেত্রে দুর্বলতা ধরা পড়ে। সাফাবি জানান, এ কারণে দেশটির রাডার ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা জোরদারে কাজ চলছে। তার মতে, সামরিক শক্তির পাশাপাশি কূটনীতি ও গণমাধ্যমেও সমান প্রস্তুতি থাকা দরকার। সাফাবি মনে করেন, সৌদি আরব ও পাকিস্তানের ওপর যুক্তরাষ্ট্রের প্রভাব ইরানের অংশগ্রহণকে জটিল করে তুলছে। বিশ্লেষকরা বলছেন, যে কোনো আঞ্চলিক প্রতিরক্ষা ব্যবস্থায় ইরানের ভূমিকা অবধারিতভাবে প্রভাব ফেলবে। রিয়াদ ইসলামাবাদ প্রতিরক্ষা চুক্তি কৌশলগতভাবে বড় তাৎপর্য বহন করছে। পাকিস্তান বহুদিন ধরেই সৌদির জন্য সামরিক সহায়তা ও সেনা মোতায়েনের ইতিহাস বহন করে আসছে। এবার সৌদি মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার নিরাপত্তা অঙ্গনে নতুন মাত্রা যোগ করল। রিয়াদের দাবি, এই চুক্তি হঠাৎ কোনো পরিস্থিতির প্রতিক্রিয়া নয়, বরং বহু বছরের আলোচনার ফল। ইরান যুক্ত হলে অঞ্চলের সামরিক ও কূটনৈতিক ভারসাম্যে পরিবর্তন আসতে পারে, যুক্তরাষ্ট্রের প্রভাব কমতে পারে এবং সামরিক ও গোয়েন্দা সক্ষমতা বাড়তে পারে। তবে তেল রুট, শিপিং নিরাপত্তা ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সবকিছুতে প্রভাব পড়বে এবং সামরিক উত্তেজনা বাড়তে পারে। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রতিশ্রুতির অস্থিতিশীল এই অবস্থার মধ্যেই সৌদি পাকিস্তান চুক্তি হলো। বিশ্লেষকরা বলছেন, এ কারণে গালফ নতুন জোট গড়ে উঠেছে। মার্কিন নীতি নির্ধারকরা জোট নিয়ন্ত্রণে রাখতে চাইছেন। এই জোটে ইরানের যোগ হলে তাদের পরিকল্পনা পরিবর্তিত হতে বাধ্য। সাফাবি বলেন, সংঘাত এখনো চলছে। কূটনীতি, গণমাধ্যম কৌশল ও সামরিক প্রস্তুতি ত্বরান্বিত করতে হবে। ইরানের আক্রমণাত্মক ক্ষমতা আরও বাড়ানো দরকার। তা শুধু আকাশেই নয়, সব ক্ষেত্রেই কার্যকর করতে হবে। সৌদি পাকিস্তান চুক্তিতে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক ও সামরিক দৃশ্যপটকে পাল্টে দিয়েছে। ইরানের উপদেষ্টা ইঙ্গিত দিয়েছেন, তেহরান নতুন আঞ্চলিক জোটায়নে সক্রিয় হতে চাইছে, কিন্তু কে, কখন এবং কিভাবে চুক্তিতে যুক্ত হবে তা এখনো অজানা। এই প্রক্রিয়া, আমেরিকার নীতি, রিয়াদ ইসলামাবাদের স্বার্থ এবং তেহরানের কৌশল সব যেন এক গোলকধাঁধায় আটকে আছে।